অমিত, যে ছেলেটি খুব অল্প বয়সেই নিজের ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছিল, এখন তার স্বপ্নের শপিং মল তৈরির শেষ পর্যায়ে। মলের প্রায় সব কাজই শেষ, বাকি শুধু সামান্য কিছু ফিনিশিং টাচ। এই শেষ মুহূর্তের কাজগুলো দেখতেই অমিত যখন তার নতুন মলে পৌঁছায়, তখন তার চোখ আটকে যায় এক মহিলা শ্রমিকের ওপর। মহিলাটিকে দেখেই অমিতের মুখ থেকে বিস্ময় বেরিয়ে আসে, বৌদি, আপনি এখানে কি করছেন? অমিতের কণ্ঠস্বর শুনে সেই শ্রমিক মহিলা, তনুশ্রী, ধীরে ধীরে পেছন ফেরে। অমিতকে দেখে সে আর চোখের জল ধরে রাখতে পারে না, হাউমাউ করে কেঁদে ফেলে। কিন্তু কে এই মহিলা? কেনই বা অমিত তাকে বৌদি বলে ডাকছে? যদি সে সত্যি অমিতের বৌদি হয়, তাহলে কেন আজ তাকে একজন শ্রমিকের বেশে দেখা যাচ্ছে? এই কাহিনীর সম্পূর্ণ সত্য জানতে হলে আমাদের দেখতে হবে কি ঘটেছিল তাদের জীবনে। অরিন্দম নামে এক ব্যক্তি, যার এক ছোট ভাই আছে, নাম অমিত। অরিন্দমের বিয়ে হয়ে গেছে, আর তার স্ত্রী তনুশ্রী পুরো পরিবারটাকে এক মায়ের মতো আগলে রাখে। তনুশ্রী তার দেওর অমিতকে ঠিক নিজের সন্তানের মতোই ভালোবাসে। যদিও সম্পর্কের দিক থেকে তারা দেওর বৌদি, তবুও তাদের মধ্যে একেবারে মা ছেলের মতো মমতা। কারণ অরিন্দম আর অমিতের মধ্যে বয়সে প্রায় 10 বছরের পার্থক্য ছিল। উপরন্তু অমিতের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, ফলে অরিন্দম আর তনুশ্রী তাকে লালন পালন করে বড় করছেন, পড়াশোনা শিখিয়ে মানুষ করছেন। পরিবারের মধ্যে খুব ভালো বোঝাপড়া ছিল, কোনো রকম অশান্তি বা সমস্যা ছিল না। অরিন্দম একটি কোম্পানিতে কাজ করত এবং সেখান থেকে ভালোই আয় করত, সেই টাকাতেই পুরো সংসার চলত। আর তনুশ্রী অমিতকে ঠিক সন্তানের মতো যত্ন করে খাওয়াতো, পড়তে বসাতো, আর মাঝে মধ্যেই বলতো, অমিত, তুই একদিন খুব বড় মানুষ হবি, তুই মন দিয়ে পড়াশোনা কর, বাকি সব আমাদের ওপর ছেড়ে দে, কোনো চিন্তা করিস না। এইভাবেই সময় কেটে যেতে থাকে। সময়ের সাথে সাথে অমিত তার স্কুলের পড়াশোনা শেষ করে ফেলে। কিন্তু যেই না অমিত 18 বছর বয়সের হয়, অমিতের মাথায় একদম অন্যরকম চিন্তা ঢুকে যায়। আসলে অরিন্দম চাচ্ছিল অমিত যেন তার কোম্পানিতেই কাজ শুরু করে, যেখানে অরিন্দম নিজেই কাজ করে। কিন্তু অমিতের মাথায় তখন ব্যবসা করার স্বপ্ন ভর করেছে। সে অনেক জায়গায় দেখেছে, ব্যবসা করলে মানুষ অনেক দূর এগোতে পারে, অথচ চাকরি করলে ঠিকঠাক একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, জীবনে তেমন উন্নতি হয় না। এই কারণেই অমিত চাকরির কথায় রাজি হতে চায় না। অরিন্দম যখনই তাকে চাকরির জন্য কিছু বলত, অমিত চুপ করে থাকত। সে না তো রাজি হতো, না আবার সোজাসুজি না বলত। একদিন সন্ধ্যাবেলা পুরো পরিবার একসাথে বসেছিল। তখন অরিন্দম হঠাৎ অমিতকে বলল, শোন অমিত, যদি তোর আর পড়াশোনা করার ইচ্ছে থাকে, তাহলে তুই আবার ভর্তি হয়ে যা। আর যদি আর পড়তে না চাস, তাহলে বল, আমি তোর জন্য চাকরির কথা বলি। তুইও চাকরি শুরু কর, ঘরের আয় আরও একটু বাড়বে। এই কথা শুনে অমিত একটু ইতস্তত করে তার বড় ভাই অরিন্দমকে বলল, দাদা, আসলে আমার চাকরি করতে মন চায় না। এ কথা শুনে অরিন্দম একদমই বিরক্ত হয়ে যায়, আর কিছুটা রাগের সুরে বলে ওঠে, তাহলে কি করবি? ব্যবসা করবি? ব্যবসা করা কি এতই সহজ? ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে, জানিস না বুঝি? আর অত টাকা আমরা কোথায় পাব? তোর দাদা সারাদিন গাধার খাটুনি খাটে, তাতে কোনো মতে সংসার চলে। তুই যদি 2 টাকা আয় করিস, তাহলে সংসারে সুদিন ফিরবে। তোর বৌদিকেও আর এত খাটতে হবে না। আমরা দুজনে মিলে তোকে এত বড় করলাম, পড়াশোনা শেখালাম, মানুষ করলাম, আর এখন তুই বলছিস চাকরি করবি না? তাহলে কি ভিক্ষে করবি, নাকি লোকের কাছে হাত পাতবি? অরিন্দম তখন রাগে গলা চড়িয়ে বলে, তুই কি করবি যদি চাকরি না করিস? এমনিই হাত গুটিয়ে বসে থাকবি নাকি? এভাবে বসে বসে খাবি? তখন অমিত একটু কাঁপা গলায় বলল, না দাদা, ব্যাপারটা তা নয়, আমি আসলে ব্যবসা করতে চাই। যদি আমরা ব্যবসা করি, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। চাকরি করলে শুধু বেঁচে থাকা যায়, কিন্তু বড় কিছু হওয়া যায় না। অমিতের মুখে এ কথা শুনে অরিন্দম কিছুক্ষণ চুপচাপ ভাবে। তারপর বলে, দেখ ছোট, ব্যাপারটা তেমন নয়। ব্যবসায় বড় বড় ক্ষতি হয়ে যায়। এই ব্যবসা আমাদের কম্মের নয়। তুই এসব ফালতু চিন্তা ছাড়, আমার কোম্পানিতেই চাকরি নে। অন্তত ঘর সংসার তো ঠিকঠাক চলবে। এই কথা শুনে অমিত ভেতরে ভেতরে অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু দাদার মুখে রাগের ভাব দেখে সে আর মুখ খুলতে সাহস পায় না। কারণ অমিত জানে অরিন্দমের রাগ খুব তাড়াতাড়ি চড়ে আর কোনো রকম গণ্ডগোলও হয়ে যেতে পারে।
অমিত চুপচাপ মাথা নিচু করে বসে থাকে, আর অরিন্দম ২-৪ কথা শুনিয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এভাবে রাত কেটে যায়। পরের দিন সকালে অরিন্দম কাজে চলে যায়। সেই ফাঁকে দেওয়ার বৌদি অর্থাৎ অমিত আর তনুশ্রী দুজনেই বসে কথা বলে। তনুশ্রী ওকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো চিন্তা করিস না ছোট, তোর দাদারও মেজাজটা খারাপ ছিল, মেজাজ ঠিক হলে আবার কথা হবে। অমিত আর থাকতে পারে না। সে চোখে চোখ রেখে তার দাদাকে বলে ওঠে, দাদা, এটা আপনার জীবন, আপনি আপনার মতো করে বাঁচুন, কিন্তু আমাকেও আমার জীবন আমার মতো করে বাঁচতে দিন, এভাবে জোর করবেন না। অমিতের মুখে এই কথা শুনে অরিন্দমের রাগ আরও বেড়ে যায়, কারণ সে অমিতকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। ছোটবেলায় যখন মা বাবা মারা যান, তখন কত কষ্টে সে খেটেখুটে ওর লালন পালন করেছে। নিজের বিয়েটাও কত দেরি করে করেছিল, যাতে অমিতকে ঠিকমতো পড়াশোনা শিখিয়ে বড় করতে পারে। অরিন্দমের স্ত্রী তনুশ্রী খুব বেশি লেখাপড়া জানে না, সে একেবারে গরিব পরিবারের মেয়ে ছিল। তবুও অরিন্দম নিজের চাকরি করে, খেটে নিজের ঘরটাকে এমন জায়গায় নিয়ে গেছে যাতে সমাজে তারা মাথা উঁচু করে বাঁচতে পারে। তাদের একটা নিজস্ব বাড়িও হয়েছে, আর সেই বাড়িতেই সবাই একসাথে থাকে। কিন্তু এখন অমিত দাদার সব ত্যাগ পরিশ্রম এক লহমায় অস্বীকার করে বলছে, আমায় আমার মতো করে বাঁচতে দিন। এই কথা শুনে অরিন্দম গর্জে ওঠে, তোর জন্যই আমি নিজের জীবন বাজি রেখে সব করেছি, আর তুই আজ আমার মুখের উপরে এমন কথা বলছিস? শোন, আমি চূড়ান্ত কথা বলে দিচ্ছি, তুই চাকরি করবি ব্যাস, ব্যবসা করার কোনো প্রশ্নই নেই, আর ব্যবসার জন্য তোকে ১ টাকাও দেব না। এ কথা শুনে অমিত এবার দাদার সামনে নিজের চূড়ান্ত কথা জানিয়ে দেয়, দাদা, আমি কোনো দিনও চাকরি করব না, আমি আমার ব্যবসাই করব, আর একদিন আপনাকে দেখিয়ে দেব যে আমি নিজে কতটুকু কাবিল। অমিতের মুখে এমন কথা শুনে অরিন্দম আরও রেগে গিয়ে বলে, ঠিক আছে, যদি তোকে ব্যবসায় করতে হয় তাহলে এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। এই বাড়ি আমার রক্তঘামে বানানো, এটা কোনো বাবার রেখে যাওয়া সম্পত্তি নয়। বাবা মা যা কিছু রেখে গিয়েছিলেন তার যা তোর প্রাপ্য ছিল সবই তোর পড়াশোনা আর তোর দেখাশোনার পেছনে খরচ করেছি। এখন তুই যেদিকে খুশি চলে যা, আমার কোনো আপত্তি নেই। এই কথা বলে অরিন্দম রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যায়। অরিন্দম ভেবেছিল অমিত কিছুক্ষণ পর ঠান্ডা মাথায় সব বুঝবে, আবার ঠিক হয়ে যাবে, চাকরি নিয়েই ফেলবে। কিন্তু অমিত ওসব একদমই সিরিয়াসলি নিয়ে ফেলে। অমিত সোজা নিজের ঘরে গিয়ে ব্যাগ বের করে নিজের জামাকাপড় গুছাতে শুরু করে। তনুশ্রী যখন এই দৃশ্য দেখে তখন ছুটে আসে, কোথায় যাচ্ছিস? ভাই তো রাগের মাথায় যা বলার বলেছে, বড়দের কথায় রাগ করলে চলে? কিন্তু অমিত চোখের জল মুছে ফেলে, শক্ত গলায় বলে, ভাবি, আমাকে ব্যবসা করতেই হবে। দাদা যদি চাকরির জন্য জোর করতে থাকেন তাহলে আমি এখানে আর থাকতে পারবো না। আমি আলাদা গিয়ে কিছু না কিছু করবই, আর একদিন দাদাকে দেখাবো যে আমিও কিছু হতে পারি। এই কথা শুনে তনুশ্রী ওকে কতভাবে বোঝায়, কতভাবে আটকে রাখতে চায়, কিন্তু অমিত একরোখা। শেষমেশ সে বাড়ির দোতলা থেকে ব্যাগ হাতে দোয়েল পার করে চলে যেতে উদ্যত হয়। তনুশ্রী তাকে জোরে ধরে রাখে, তারপর দ্রুত নিজের ঘরে গিয়ে বিয়ের সময় পাওয়া কিছু গয়না বের করে ছোট্ট কাপড়ের পটুলিতে বেঁধে আনে। পটুলিটা অমিতের হাতে দিয়ে বলে, যদি তুই না যেতি তাহলে ভালোই হতো, তবুও যখন যাচ্ছিস এটা রাখ, এই গয়নাগুলো বেচে তোর ব্যবসা শুরু করিস। আর শোন, একদিন তুই নিশ্চয়ই সফল হবি, তখন আমার জন্য নতুন করে এই গয়না গড়ে দিস, যাতে তোর দাদার কিছুই টের না হয়। তনুশ্রীর চোখ ভেজা। অমিত পটলিটা হাতে নিয়ে একবার তনুশ্রীর পায়ে হাত ছোঁয়ায়, তারপর চোখের জল মুছতে মুছতে দোয়েল পেরিয়ে নতুন স্বপ্নের পথে এগিয়ে যায়। তনুশ্রী যে পটলিটা গয়না দিয়ে বেঁধে দিয়েছিল সেটা অমিত ভালো করে দেখে। তনুশ্রী বলেছিল, গয়নার কথা কেউ জানবে না, যা আছে সব নিয়ে যা, তোর কাজে লাগবে। সেই পটলি হাতে নিয়েই অমিত সেদিন বাড়ি ছেড়ে কৃষ্ণনগর থেকে অন্য শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায় নিজের স্বপ্নের ব্যবসা শুরু করার জন্য। বৌদি তনুশ্রীর মন খুব খারাপ লাগে, বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, তবুও সে কিছুই করতে পারে না। দুই ভাইয়ের মধ্যে যে ফারাক তৈরি হয়েছে সেটা মুছে ফেলার মতো ক্ষমতা তনুশ্রীর আর ছিল না। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলায় অরিন্দমের বাড়ি ফেরার সময় হয়। অরিন্দম দরজার ভেতর পা রাখতেই তনুশ্রী ধীরে ধীরে গিয়ে সব কথা খুলে বলে, শোনো, অমিত বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি যা করলে সেটা ঠিক করনি, তুমি খুব অন্যায় করেছ ওর সঙ্গে।
এই কথা শুনে অরিন্দম একদম স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে শেষমেশ গলা শক্ত করে বলে, ভালোই হয়েছে চলে গেছে। মাথায় ব্যবসার ভূত চেপে বসেছিল। দুদিন এখানে ওখানে ঠক্কর খেয়ে ঠিকই ফিরে আসবে, দেখো না, কোনো চিন্তা নেই। অমিত তখন সেই গয়না নিয়ে কৃষ্ণনগর ছেড়ে অন্য এক শহরে চলে যায়। সে নিজের জমানো কিছু টাকা আর তনুশ্রীর দেওয়া গয়না দিয়ে জমি খুঁজতে থাকে। নিজের কাছে যা ছিল তা দিয়ে কিছু টাকা জোগাড় করে, আর বাকি টাকার জন্য সেই গয়না বন্ধক রাখতে চায়, যাতে জমি কিনে ব্যবসা শুরু করতে পারে। এদিকে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে জমি দেখে রাখা, টাকা জোগাড়, তখন অরিন্দম তার স্ত্রী তনুশ্রীর কাছে গয়নার কথা তোলে। অরিন্দম বলে, ওই গয়নাগুলো বের করো, জমিটা আজই কিনতে হবে। এই কথা শুনে তনুশ্রীর পা থেকে যেন মাটি সরে যায়, কারণ সেই গয়না তো সে তার দেওর অমিতকে দিয়ে দিয়েছে, আর অমিতের সাথে তখন কোনো যোগাযোগও হচ্ছে না। একটাই ফোন ছিল অরিন্দমের, আর সেই ফোন থেকেই তনুশ্রী মাঝে মধ্যে কল করত, কিন্তু অমিত কখনো ফোন তুলত না। অমিত ভেবেই নিত দাদা ফোন করছে, তাই সে রাগে ফোন ধরত না। শেষমেশ তনুশ্রীও ফোন করা ছেড়ে দেয়। আর এখন অরিন্দম গয়নার কথা তুলতেই তনুশ্রী চুপ করে থাকে। অরিন্দম তখন একটু ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, চুপ করে আছো কেন? গয়না দাও, জমি কিনতে হবে। তনুশ্রী নিচু গলায় ফিসফিসিয়ে বলে, ও গয়না আর নেই। গয়না নেই মানে? কোথায় গেল? অরিন্দমের গলা তেড়ে ফুঁড়ে ওঠে, ঘরেই তো ছিল, কোথায় রাখলে, কি করেছ? তনুশ্রী মুখ নিচু করে থাকে। অরিন্দম এবার আর ধৈর্য রাখতে পারে না। সে রেগে আগুন হয়ে তনুশ্রীকে চেপে ধরে প্রশ্ন করতে থাকে। তনুশ্রী ভয়ে ভয়ে সব কিছু খুলে বলে, আমি ওই গয়না অমিতকে দিয়ে দিয়েছি। সে যখন বাড়ি ছেড়ে যাচ্ছিল আমি ওকে দিয়ে বলেছিলাম, এগুলো বেচে ব্যবসা শুরু করিস, আর যখন টাকা হবে তখন এই গয়না আবার বানিয়ে দিস। সব শুনে অরিন্দম যেন আগুন হয়ে যায়। 6 মাস ধরে তনুশ্রী একথা লুকিয়ে রেখেছিল, আর সে কোনো অনুমতিও নেয়নি। অরিন্দম ক্রোধে ফেটে পড়ে, তনুশ্রীকে ভয় দেখাতে থাকে, গলা চড়ায়, বকাবকি করে। তনুশ্রী কেঁদে কেঁদে বলছিল, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। অবশেষে তো তোমার ভাইকেই তো দিয়েছি। কিন্তু অরিন্দম কোনো কথাই শুনতে রাজি নয়। সে একরোখাভাবে বলে, আমার প্রয়োজন নেই তোর, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তনুশ্রী বহুবার কান্না জুড়ে অনুনয় করে, আমায় ক্ষমা করে দাও দয়া করে, কিন্তু অরিন্দম কিছুতেই নরম হয় না। সে সাফ জানিয়ে দেয়, যখন কোনো কাজ করার আগে তুই আমার সাথে কথা বলিস না, তখন তোকে এই ঘরে রাখার কোনো মানে নেই। অগত্যা তনুশ্রী কাঁদতে কাঁদতে সোজা নিজের পৈতৃক বাড়ির দিকে রওনা হয়। যেতে যেতে তার মনে পড়ে, তার মা একাই থাকে, কোনো আয়ের উৎস নেই। সে গেলে মায়েরই দায়িত্ব বাড়বে, তবুও আর কিছু করার উপায় ছিল না। পৈতৃক বাড়িতে পৌঁছালে মা অবাক হয়ে যায়। কি হলো মা, হঠাৎ এভাবে কেন? মা জানতে চায়। তনুশ্রী কোনো কথা না বলে মায়ের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে, সমস্ত কথা বলতে থাকে ফুঁপিয়ে ফুঁপিয়ে। সব শুনে মা তনুশ্রীকে নিয়ে আবার অরিন্দমের বাড়িতে যায় একবার চেষ্টা করে মীমাংসা করতে। মা অরিন্দমকে অনেক বোঝানোর চেষ্টা করে, বাবা, ওর সঙ্গে রাগ করিস না, যা করেছে তোর ভাইয়ের জন্যই তো করেছে। কিন্তু অরিন্দম একটুও নরম হয় না। সাফ জানিয়ে দেয়, যদি কোনো সিদ্ধান্ত নেবার আগে এ আমার সঙ্গে কথা না বলতে পারে, তাহলে এর কোনো মানে নেই। আজ থেকে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যা এখান থেকে। এই কথা শুনে মা আর মেয়ে দুজনেই ভেঙে পড়ে। কোনো উপায় না দেখে তারা বাড়ি ছেড়ে আবার পৈতৃক বাড়িতে ফিরে যায়, একসাথে থাকতে শুরু করে। সময় এগোতে থাকে, আর সময়ের সাথে সাথে তনুশ্রীও এখন পেট চালাতে ছোটখাটো কাজ নেয়, গ্রামের মধ্যে খাটুনি মজদুরি করে কোনোভাবে মায়ের সাথে দিন গুজরান করে। তনুশ্রীকে তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসতে প্রায় 2 বছর কেটে গেছে। এদিকে অমিত সেই গয়না নিয়ে কৃষ্ণনগর থেকে দূরে অন্য এক শহরে গিয়ে ছোট্ট একটা দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ধীরে ধীরে পরিশ্রম আর মেধায় সে ভালোই আয় করতে থাকে। ছোট দোকানটা একসময় বড় হয়ে যায়, আর সেখান থেকে সে আরও বড় স্বপ্ন দেখতে শুরু করে। অমিত এবার নিজের জন্য একখানা শপিং মল তৈরি করতে শুরু করে। বিল্ডিংয়ের বেশিরভাগ কাজ শেষ, শুধু কিছু বাকি। একদিন অমিত নিজের গাড়িতে করে সেই শপিং মলের কাজ দেখতে যায়। সেখানে পৌঁছে সে চারপাশ ঘুরে ঘুরে কাজ দেখছিল, ঠিকমতো মিস্ত্রি কাজ করছে কিনা, সব ঠিক আছে কিনা। হঠাৎ তার চোখ পড়ে এক মহিলা শ্রমিকের ওপর।
যার মাথায় ইটের বোঝা। ভালো করে তাকাতেই অমিতের চোখ ছানা বড়া। ওই মহিলা আর কেউ নয়, তার নিজের তনুশ্রী ভাবি, যে তাকে সেই গয়নার পুটুলি দিয়ে বলেছিল, যা তুই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখ। দৃশ্যটা দেখে অমিতের বুক কেঁপে ওঠে। সে হঠাৎ চিৎকার করে বলে ওঠে, ভাবি, ভাবি, আপনি এখানে কি করছেন? তনুশ্রী তখন মাথায় ইট নিয়ে অমিতের দিকে ঘুরে তাকায়, আর এক ঝটকায় মাথা থেকে সব ইট পড়ে যায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। অমিত দৌড়ে আসে তার কাছে, আঁচলে চোখ মুছে দেয়। ভাবি, এ কি অবস্থা আপনার? কি হলো? আর দাদা কোথায়? কি হয়েছে আপনাদের? তনুশ্রী চোখ মুছে সব খুলে বলে, অমিত, তুই যখন ওই গয়না নিয়ে গেলি, 6 মাস পর তোর দাদা সেটা ফেরত চাইতে লাগল। আমি আর ফেরত দিতে পারিনি। তখন সে আমাকে বাড়ি থেকে বের করে দিল। মায়ের কাছে গিয়ে থাকতাম। মা এখন খুব অসুস্থ। একমাত্র ওর খরচ চালাতেই এখানে শ্রমিকের কাজ করতে হচ্ছে। সব শুনে অমিতের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে তনুশ্রীর পায়ে ধরে বলে, ভাবি, আমাকে ক্ষমা করে দাও। এটা আমারই দোষ। আমি চাইলে 6 মাসেই আপনার গয়না ফেরত দিতে পারতাম, কিন্তু ভেবেছিলাম বাবা মার সম্পত্তির অংশে তো আমারও হক আছে, তাই ওই গয়না থাকুক। আজ বুঝতে পারছি কি ভুল করেছিলাম। তনুশ্রী অমিতের মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, কিছু না অমিত, যা গেছে তা গেছে। এখন এসব ভেবে লাভ নেই। বল, তুই ভালো আছিস তো? এত বড় বিল্ডিং তৈরি হচ্ছে তোর। অমিত চোখ মুছতে মুছতে হাসে। তনুশ্রীকে নিয়ে অমিত যখন নিজের গাড়িতে বসিয়ে চলে, তখন তনুশ্রী বারবার জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে অমিত? অমিত কিছুই বলে না, শুধু মুচকি হেসে বলে, ভাবি, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। অমিত সোজা গাড়ি চালিয়ে নিয়ে আসে কৃষ্ণনগরের সেই পুরনো বাড়িতে, যেখানে এখনও অরিন্দম থাকত আর সেই একই চাকরিটাই করত। কিন্তু এই 2 বছরে বদলেছে একটাই জিনিস, অরিন্দম এখন প্রায়ই মদ খায়। ভাই, স্ত্রী, কেউই আর তার পাশে নেই। আর এই একাকিত্বে ভেতরে ভেতরে অরিন্দম কষ্টে জ্বলতে থাকে। মনের মধ্যে অহং আর অনুশোচনা একসাথে তাকে ছিঁড়ে খায়, কিন্তু তবুও সে নিজের ভুল স্বীকার করতে সাহস পায় না। গাড়ি থেমে যায়। অমিত আর তনুশ্রী একসাথে দরজায় দাঁড়ায়। অরিন্দম হঠাৎ তাদের দুজনকে একসাথে দেখে হতভম্ব। চোখে জল চলে আসে। প্রায় 2.5 বছর পর সে নিজের ভাই আর স্ত্রীকে একসাথে দেখছে। অরিন্দম গলা ঝেড়ে বলে, কি জন্য আবার এসেছিস তোরা? আর কি বাকি আছে এখানে? অমিত শান্ত গলায় বলে, ভাইয়া, এখানে আমাদের কিছুই নেই। আমি শুধু তোমার কাছে একটা জিনিস ফিরিয়ে দিতে এসেছি, যে জিনিসের জন্য তোমার আমার মধ্যে ফাটল ধরেছিল। অমিত নিজের ব্যাগ থেকে সেই নতুন গয়নার সেট বের করে অরিন্দমের হাতে দেয়। এই নাও ভাইয়া, ওই গয়না যেটা নিয়ে সবকিছু ভেঙে গিয়েছিল। আজ আমি সফল হয়েছি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু হয়তো পদ্ধতি ভুল ছিল। আমাকে মাফ করে দাও ভাইয়া। সব শুনে অরিন্দমের চোখ ঝাপসা হয়ে যায়। তনুশ্রী চুপ করে দাঁড়িয়ে থাকে। অমিত তনুশ্রীকে নিয়ে আবার চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই অমিত দাঁড়িয়ে বলে, আর হ্যাঁ ভাইয়া, যদি তোমার ইচ্ছে হয় তুমি আমার বাড়িতে থাকো। তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমার। আর তোমাকে চাকরি করতে হবে না। তুমি আমাদের জন্য যা করেছ সেটার ঋণ হয়তো কোনোদিন শোধ হবে না, তবে আমি চেষ্টা করছি। অরিন্দম আর ধরে রাখতে পারে না। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে 2 ভাই আর স্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার দোষ হয়েছিল ভাই। আমার রাগ, আমার ভুল ধারণা সব কিছু শেষ করে দিল। তনুশ্রী, তোমাকেও কষ্ট দিলাম, ক্ষমা করে দাও। তনুশ্রী চোখের জল মুছে স্বামীর মাথায় হাত বুলিয়ে দেয়, সব ঠিক হয়ে যাবে। আমরা আবার একসাথে আছি, এটাই অনেক। এরপর অমিত আর তনুশ্রী অরিন্দমকে সঙ্গে নিয়ে যায়। অমিতের নতুন বাড়ি দেখে অরিন্দমের চোখ ছানা বড়া। রে অমিত, ব্যবসা থেকে এত টাকা আয় হয় নাকি? অমিত হাসে, ভাইয়া, এই তো মাত্র 2.5 বছরের কৃতিত্ব। আর তুমি যদি পাশে থাকো, দেখবে আমরা কতদূর যেতে পারি। এরপর অরিন্দম চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি অমিতের ব্যবসায় লেগে যায়। 2 ভাই মিলে একসাথে কাজ করে, নতুন নতুন ব্যবসা খোলে। অমিত তার ভাবিকে মাকে নতুন করে ভালো ঘরে রাখে। কিছুদিনের মধ্যেই অমিতেরও বিয়ে হয়। অরিন্দমই নিজের হাতে বউ দেখে আনে। আজ 2 ভাইয়ের সুখে সংসার, বড় বাড়ি গাড়ি, সুখে সমৃদ্ধিতে ভরা জীবন। আর যখন কৃষ্ণনগরের মানুষ এই 2 ভাই আর তনুশ্রীর গল্প শোনে, তখন একটাই কথা বলে, পরিবার যদি হয় তবে এমন ভুলভ্রান্তি হতেই পারে,
কিন্তু শেষ পর্যন্ত সব এক হয় ভালোবাসায়। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে আমরা তোমাদের জন্য এমন ভালো ভালো গল্প আর ভিডিও বানাতে পারি। এই গল্পগুলো শোনানোর একটিমাত্র উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় বা ছোট করা নয়, বরং তোমরা যাতে এই গল্পের মধ্য থেকে কিছু না কিছু শিক্ষা নিতে পারো আর সেটা নিজের জীবনে কাজে লাগাতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে একেবারে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।